২ বছর আগে আজকের দিনে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের ১.৫ দশকের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটে। কর্তৃত্ববাদ ও অর্থনৈতিক অনিয়ম নির্ভর সেই শাসনের অবসানের পর রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, রাজনৈতিক সহাবস্থান এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বিপুল প্রত্যাশা তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের শাসনে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া গতি পায়নি। অন্যদিকে রাজনীতিতে বিভিন্ন দলের মধ্যে দূরত্ব কমলেও মৌলিক অনেক মতভেদ অব্যাহত থাকে। বিস্তারিত জানব আজকের লিড নিউজে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশেও দীর্ঘদিনের স্বৈর শাসনে তৈরি হওয়া এ ধরনের লক্ষণ স্পষ্ট হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ, ব্যাংক খাতের দুর্বলতা, রাজস্ব আহরণে স্থবিরতা, বেসরকারি বিনিয়োগের মন্থর গতি এবং পুঁজিবাজারে আস্থাহীনতার মতো একাধিক চ্যালেঞ্জ ছিল। এমন পরিস্থিতি মোকাবেলা করে অর্থনীতিতে গতি ফেরানো তাদের পক্ষে সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবেলায় সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিংবাট্টাকে বলেন, সংকট সমাধানে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে কথা হয়েছে, সেখান থেকে ভবিষ্যতে গ্যাস পাওয়া যাবে। এছাড়া মিয়ানমার থেকেও গ্যাস আমদানির আলোচনা চলছে। পাশাপাশি আমরা যথাসম্ভব গ্রিন এনার্জি বা সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলার সিস্টেম ব্যবহারের দিকে জোর দিচ্ছি। অন্যদিকে বিশ্ব পরিস্থিতির কারণে বর্তমানে গ্যাস আমদানি করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। তাই দেশের ভেতরের প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এসব সমস্যা তো একদিনের নয়, বরং বহুদিনের পুরনো। আশা করি আমরা এই সংকট সফলভাবে কাটিয়ে উঠতে পারব। দীর্ঘ স্বৈরশাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেয়। স্বৈরশাসকের পতনের পর প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা মতো কার্যকর হয় না। দেশের রাজস্ব আহরণ পরিস্থিতি সেরকম বাস্তবতারই ইঙ্গিত দেয়। রাজস্ব আহরণের দুর্বলতা অন্যতম আর্থিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। স্বৈরশাসন ক্রোনি ক্যাপিটালিজম তৈরি করে। অলিগার্করা অর্থনীতির নিয়ন্ত্রণ নেয়। এতে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়। ব্যাংক খাত খেলাপি ঋণে ভারাক্রান্ত হয়, বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়। আওয়ামী লীগ শাসনে এ ধরনের সব সংকটই দেশে তৈরি হয়েছিল। স্বৈরশাসনের পতনের পর দ্রুতই এই কাঠামোগত সংকটের সমাধান হয় না। বাংলাদেশের ব্যাংক খাত এমন পরিস্থিতির আদর্শ উদাহরণ। বেশ কয়েক বছর ধরে উচ্চ খেলাপি ঋণ, পুনঃতফসিলের অপব্যবহার, দুর্বল কর্পোরেট সুশাসন, পরিচালনা পর্ষদের রাজনৈতিক প্রভাব এবং দেশের বহিস্থ খাতেও একাধিক চ্যালেঞ্জ বিদ্যমান। কয়েক বছর ধরে আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপের কারণে বাংলাদেশকে বিনিময় হার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হয়েছে। বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় না বাড়াও অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা। শিল্প ও জ্বালানি খাত উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে। গ্যাসের সরবরাহ ঘাটতি, বিদ্যুতের উচ্চ উৎপাদন ব্যয়, এলএনজি আমদানির ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি ভর্তুকির চাপ শিল্প উৎপাদনকে ব্যয়বহুল করে তুলেছে। বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, ইস্পাত, সিমেন্ট সহ রফতানিমুখী শিল্পগুলো জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ করছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। গত 2 বছরে বিভিন্ন কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে অনেকে কর্মহীন হয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগের ধীরগতির কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসার সম্প্রসারণে অনাগ্রহী হয়ে পড়েছেন। দীর্ঘ সময় কর্মসংস্থান সংকট, দুর্বল বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণে স্থবিরতা শ্রমশক্তির দক্ষতা, উৎপাদনশীলতা এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্বৈরশাসকের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির জটিল চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বরিংবাট্টাকে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরই বলেছি যে একটা ভঙ্গুর অর্থনীতিকে উদ্ধার করতে অন্তত 2 বছর সময় লাগবে। প্রথম ধাপে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা আর পরবর্তী ধাপে প্রসপারিটি বা সমৃদ্ধির দিকে যাওয়া। দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে যে বড় ধরনের দায় রয়ে গেছে তা তো আমাদের পরিশোধ করতেই হচ্ছে। আমার কাছে তো কোনো অলৌকিক জাদু নেই। দেনা শুধু বৈদেশিক নয়, দেশের ভেতরে প্রচুর বাকি রয়ে গেছে। যেমন বিদ্যুৎ খাতে 50 থেকে 60 হাজার কোটি টাকার মতো বকেয়া রয়েছে। পূর্ববর্তী সরকারের তৈরি এই বিপুল দেনা আমাদের বহন করতে হচ্ছে এবং পরিশোধ করতে হচ্ছে। বড় ঋণ করে প্রকল্প নেওয়া ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নীতি। তার পরিপ্রেক্ষিতে ক্রমপুঞ্জীভূত ঋণের আসল ও সুদ পরিশোধের চাপও ক্রমেই বাড়তে শুরু করেছে। 2024-25 অর্থবছরে 1,34,430 কোটি টাকার সুদ পরিশোধ করেছে সরকার। 2025-26 অর্থবছরে এ খাতে 1,27,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছিল। চলতি 2026-27 অর্থবছরের সুদ বাবদ 1,27,500 কোটি টাকার বরাদ্দ রয়েছে। ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ দ্রুত বাড়তে থাকলে ভবিষ্যতে
যাতে সরকারের উন্নয়ন ব্যয় সীমিত হতে পারে। আন্তর্জাতিক ঋণমান সংস্থাগুলোর মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতির ঝুঁকিগুলো উঠে এসেছে। সম্প্রতি S&P গ্লোবাল বাংলাদেশের দীর্ঘমেয়াদী সার্বভৌম ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে। তবে দেশের দীর্ঘমেয়াদী ঋণ B+ এবং স্বল্পমেয়াদী ঋণমান B বহাল রাখা হয়েছে। সব মিলিয়ে 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল স্বল্পমেয়াদী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করায় সীমিত নয়, বরং স্বৈরশাসনে সৃষ্ট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাগুলো দূর করে একটি টেকসই, প্রতিযোগিতামূলক ও সুশাসন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।